ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হাজার ছাড়ালো প্রাণহানি, সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মুস্তফা। মাথা নোয়াবে না তার দেশ, ঢাকায় সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত। ঝুঁকিতে ৬০ লাখ প্রবাসী, অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহ। দেশে যুদ্ধের প্রভাব পড়লেও অসহনীয় হবে না বিদ্যুৎ পরিস্থিতি, আশ্বাস মন্ত্রী। মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কৃষি ও পরিবেশ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা। ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন, মন্ত্রণালয় পেলেন প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে প্রধান ২ দলের সঙ্গে আলোচনা করেই, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। কুষ্টিয়ায় কর্মচারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত। সীতাকুণ্ডে নিহত শিশু ইরার পরিবারের পাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। এবার ইরানের সম্ভাব্য নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেকেও হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। টানা ৫ম দিনের মতো চলছে আমেরিকা ইসরায়েল জোটের সঙ্গে ইরানের লড়াই। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধ জাহাজ ডুবে নিহত হয়েছে ৮০ জন। হামলা চালানো হচ্ছে লেবাননেও। জবাবে ইরান একাই লড়ে যাচ্ছে জোট বাহিনীর বিরুদ্ধে। নতুন করে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও বেসামরিক এলাকাগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। জীবন বাঁচাতে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিনিরা। ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ২০০রও বেশি জাহাজ। মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্ট। আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনসুলেটে হামলা, মুহূর্তেই থমকে যায় আলো ঝলমলে নগরীর ব্যস্ততা। শুরু হয় পথচারীদের ছোটাছুটি, ছড়িয়ে পড়ে আতঙ্ক। ২ দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় কোনো মার্কিন দূতাবাসে হামলা এটি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে ইরানের ২টি শাহেদ ড্রোন আঘাত এনেছে। এমন অবস্থায় সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান সহ মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার আহ্বানে হুলস্থুল পড়ে গেছে বিমানবন্দরগুলোতে। এতে ৪ দিনে অন্তত ৯,০০০ মার্কিনি মধ্যপ্রাচ্য ছেড়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ২৮ ফেব্রুয়ারি আক্রান্ত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি আর পুরানো শত্রু ইসরায়েলের বিভিন্ন শহরে এভাবে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অবস্থান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার তথ্য স্বীকার করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়েত আর বাহরাইন লক্ষ্য করেও নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইরান। আহভেজ, খামানে আর তাবরিজ এলাকায় ইসরায়েলের ৬টি হারমেস 900 ড্রোন ধ্বংসের দাবি করেছে তেহরান। ঘোলাটে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিত্র দেশগুলো উদ্যোগ নিলে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ৪ দিনে ইরানে অন্তত ২,০০০ অবস্থানে হামলার খবর দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেনকম। দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলার সক্ষমতা অনেকাংশেই ক্ষয় হয়েছে। এছাড়া ইরানে অন্তত ১৭টি জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী। ইরাকের পশ্চিমাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর অবস্থানেও হামলা হয়েছে। ৪ দিনে ইরানে ১,০০০-এর বেশি মানুষকে হত্যার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRAN। ক্ষেপণাস্ত্র হামলায় ধসিয়ে দেওয়া হয়েছে ইরানের কোম শহরে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টসের ভবন। যে বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে নির্বাচিত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই হামলার দিনই নতুন নেতা মোস্তফা খামেনির নাম ঘোষণা করা হয়। যদিও ঘোষণার ঘণ্টাখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা সম্ভবত বিমান হামলায় নিহত হয়েছেন। এইদিকে দেশ আর জনগণের সুরক্ষা চাইলে হিজবুল্লাহর সাথে সম্পর্ক ছেদ করে ব্যবস্থা গ্রহণের জন্য লেবাননের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থানে হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত আছে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান ও ভূখণ্ড দখলের অপতৎপরতা। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকে দেশটির সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়। আল খামেনিকে হত্যার ৪ দিনের মাথায় সর্বোচ্চ নেতা
হিসেবে মোস্তফার নাম ঘোষণা করা হলো। বাবার পর এবার শক্ত হাতে ইরানের হাল ধরতে যাচ্ছেন তিনি। 2019 সালের এই কট্টর নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সানজিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রথমবারের মতো একই পরিবার থেকে দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা পাচ্ছে ইরান। সদ্য প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট। পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে এমন শঙ্কা থেকে মোস্তফা খামেনির ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছিলেন আলী খামেনি। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কেন মোস্তফা খামেনিকেই সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিল তেহরান? মোস্তফা খামেনি কি পারবেন বাবা আলী খামেনির মতো জনপ্রিয় শাসক হয়ে উঠতে? 55 বছর বয়সী মোস্তফা খামেনি কোনো উচ্চপদস্থ ধর্মীয় আলেম নন। ইরানের ক্ষমতার কাঠামোয় তার প্রকাশ্য ভূমিকা ছিল না বললেই চলে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে যথেষ্ট প্রভাব বিস্তার করে আসছিলেন। বছরের পর বছর ধরে তিনি সর্বোচ্চ নেতার অফিসের ভেতরে থেকেই কাজ করেছেন। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনি ধীরে ধীরে ইরানের শাসক গোষ্ঠীর রাজনৈতিক, নিরাপত্তা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নিজের প্রভাব বিস্তার করেছেন। মোস্তফা খামেনিকে দীর্ঘদিন ধরে তেহরানের ক্ষমতা কাঠামোর আড়ালে থাকা কেন্দ্রীয় নেতা হিসেবে আখ্যা দিয়েছেন মিডল ইস্ট পলিটিক্যাল অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের পরিচালক ডক্টর এরিক ম্যান্ডেল। এ সময় তিনি দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন বলেও মন্তব্য করেন ম্যান্ডেল। যুদ্ধের সময় গড়ে ওঠা ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই ইরানের শাসন কাঠামোর ভেতরে এতটা প্রভাবশালী হয়ে উঠেছেন মোস্তফা, যা তাকে সর্বোচ্চ নেতার আসনে পৌঁছে দিয়েছেন বলেও মত অনেকের। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও বেশ আলোচিত মোস্তফা খামেনি। পর্দার আড়ালে থেকে ইরানের নীতি নির্ধারণে প্রভাব রাখা ও আর্থিক নেটওয়ার্ক নিয়ন্ত্রণের অভিযোগে 2019 সালে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার ইসলামী ফিকাহ সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে এবং তাকে একজন স্বীকৃত জ্যেষ্ঠ ধর্মীয় নেতা হতে হবে। সেখানে মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ পর্যায়ের আলেম হিসেবে গণ্য করা হয় না। ধর্মগুরু বা আয়াতুল্লাহ উপাধিও তার নেই। ইসলামী পণ্ডিত বা মুস্তাহিদ হিসেবেও তিনি স্বীকৃত নন। সংবিধান যে নির্বাহী ও প্রশাসনিক অভিজ্ঞতার কথা বলে, সেটিও তার নেই। এসব বিষয়কে কেন্দ্র করে মোস্তফার উত্থান সমালোচনা আরও জোরালো হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান সংঘাত পরিস্থিতিতে সকল সমালোচনাকে পাশ কাটিয়ে মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আরও কঠোর অবস্থানে যাবে নাকি কৌশলগত সমন্বয়ের পথে হাঁটবে, সেটিই এখন বড় প্রশ্ন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, ইরান তার শেষ অস্ত্র পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে। কোনোভাবেই আগ্রাসী সাম্রাজ্যবাদী শক্তির কাছে তারা মাথা নত করবে না। রাষ্ট্রদূত রাহিমি বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন এবং সরকারের বিবৃতির প্রশংসা করেছেন। ঢাকায় এক সংবাদ সম্মেলনে আমেরিকাকে মহা শয়তান উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত বলেন, আমেরিকা ইসরায়েল সকল আন্তর্জাতিক আইনকে অবজ্ঞা করছে। সর্বোচ্চ নেতা যুদ্ধের এই বিভীষিকার মধ্যেও পালিয়ে যাননি। তিনি বীরের মতো জনগণের পাশে থেকে সাহসের পরিচয় দিয়েছেন। খামেনি যখন শহীদ হন তখন তিনি তার অফিসেই কাজ করছিলেন। আমেরিকা তাকে কাপুরুষের মতো আক্রমণ করে হত্যা করেছে। রাহিমি বলেন, বাহরাইন, সৌদি আরব, দুবাই ও কাতারে থাকা আমেরিকান ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালানো হচ্ছে। এসব হামলায় এ পর্যন্ত ইরানের 800 নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রদূত পরিষ্কার করেন, তাদের প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে যদি আমেরিকানরা ইরানিদের হত্যা করা অব্যাহত রাখে, তবে ইরান পাল্টা হামলা চালিয়েই যাবে। ইরান ইসরায়েল যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অভিবাসন খাত বড় ধরনের ঝুঁকিতে। এর ফলে প্রায় 60 লাখ প্রবাসী বাংলাদেশি কর্মসংস্থান, নিরাপত্তার পাশাপাশি চরম অনিশ্চয়তার মুখে দেশের রেমিটেন্স প্রবাহ। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। ইরানে মার্কিন ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এতে অশান্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। পুরো বিশ্বেই পড়েছে এর প্রভাব। এতে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার। অনেকটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক শ্রমবাজার বাংলাদেশের। মোট অভিবাসীর 67% যায় সৌদি আরবে। এরপরে কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, বাহরাইন সহ এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে।
মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুদ্ধ পরিস্থিতির আতঙ্কে প্রবাসীরা। আকাশপথ বন্ধ থাকায় হাজার হাজার প্রবাসী ছুটি শেষে ফিরতেও পারছেন না কর্মস্থলে। অভিবাসী ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভিবাসন খাতে বিরূপ প্রভাবের পাশাপাশি রেমিটেন্স কমার সংখ্যাও ব্যাপক। আমাদের অভিবাসী কর্মীদের প্রায় 50 থেকে 60% থাকে কিন্তু মধ্যপ্রাচ্যে। প্রতি বছরের যে আমাদের প্রবাসী আয় তার 15 থেকে 18 বিলিয়ন ডলার পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব থেকে এসে থাকে। সব কিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আমাদের অভিবাসন খাত, আমাদের আর্থিক খাত সহ আমাদের জীবন জীবিকাতে বড় ধরনের একটা প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি আপনার চলমান থাকে, স্থায়ী হয়, বাংলাদেশের অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের ভিতরে পড়বে। একটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকটে পড়বে, বাংলাদেশের অর্থনীতি জ্বালানি আমদানি করতে সক্ষমতা অর্জন করতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারবে না। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিকদের কিভাবে ফিরিয়ে আনা যায় সেই পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। যদি মার্কিন যুক্তরাষ্ট্র অটল থাকে, ইরান অটল থাকে, ইরান যদি প্রতিশোধ নিতে একেবারেই খুব দীপ্ত থাকে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি হয়তো কিছুদিন থাকবে, আবার কয়েকদিন পর কিন্তু সেই ধরনের পরিস্থিতি উস্কে দিবে। তো এই অবস্থায় মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার রয়েছে এর পাশাপাশি আমাদেরকে নতুন শ্রমবাজারের দিকে যেতে হবে। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের বিকল্প শ্রমবাজার তৈরিতে এখন থেকেই কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। যুদ্ধটা যদি চলমান থাকে, দীর্ঘস্থায়ী হয়, তাহলে নতুন সরকারের যে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অনেকগুলো পথ রয়েছে। আপনার কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, আপনার রাজনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, আপনার G2G সম্পর্কের মাধ্যম দিয়ে হোক, আপনাকে অন্য একটা শ্রমবাজারের আপনাকে সন্ধান করতে হবে। শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়ানোর বিষয়ে সরকারের উদ্যোগ দেখতে চান সংশ্লিষ্টরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের করার কিছু নেই, তবে বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশা করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অশুল্ক বাধা দূর করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট থেকে উত্তরণে তা ব্যবহারে সাশ্রয়ী হবার বিকল্প নেই। পাশাপাশি মজুত থাকা ডিজেল পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মার্কেটে আলোকসজ্জা বন্ধ ও ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার সহ সরকারের বেশ কিছু নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আমাদের তো এখানে তো কিছু করার নেই। সাপ্লাই যখন কাট অফ হয়ে যায়, যুদ্ধ যখন চলে পৃথিবীতে, তখন কি হয় সেটাই হবে। যে সবাই কোঅপারেট করে তাহলে ঠিক আছে। যেমন আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে। এর আগে পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক চুক্তিতে ইতিবাচক কিছু দিক রয়েছে, যা নিয়ে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে দুপক্ষই। এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
পহেলা বৈশাখের আগে কৃষি কার্ডের পাইলট প্রকল্প চালু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। প্রথমে 9টি উপজেলায় কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আল মিন্টু জানিয়েছেন মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তারা এসব তথ্য জানান। রিপোর্ট করছেন জাহাঙ্গীর আকন্দ। প্রতিদিনের মতো সকাল 9:15টার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর ব্যস্ততায় কাটান তিনি। দিনের একগুচ্ছ কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি নিয়ে বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আল মিন্টু সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বন ও পরিবেশ মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা যেন রিপ্লেসমেন্ট আমরা করি। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায়ও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক করেন সরকারের আরেক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সঙ্গেও। বৈঠক শেষে কৃষিমন্ত্রী জানান, আগামী পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কর্মসূচি চালু হবে। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। এটা কি আপনারা সারা দেশে করবেন না কোনো পাইলট বেসিসে করবেন? পাইলট যাবে এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবো ফ্যামিলি কার্ডের মধ্যে। আর পরবর্তীতে অ্যাকচুয়ালি আমাদের এই কার্ডের মূল উদ্দেশ্য যেটা আছে সেটা হলো উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কোনো প্রভাব যাতে দেশে না পড়ে সে ব্যাপারে সরকারের সব দিক থেকে প্রস্তুতি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে মানে নর্মালিসি থাকে, মানে যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। আপনি এনার্জি সেক্টরের কথা বলেন, যেখানে একটা ডাইভার্সিফিকেশন দরকার, মানে আমরা করব। সৌদি আরব বলেন, ইউএই বলেন, কাতার বলেন, ওখানে সার্বক্ষণিক যোগাযোগ আছে আমাদের। কোনো ক্ষেত্রে যদি এদেরকে ইভ্যাকুয়েশন করতে হয় তাহলে এই প্রস্তুতিও আছে। মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিদের সাথে কথা বলছি, ভিসারও এক্সটেনশনের আশ্বাস পাইছি। তো ইনশাআল্লাহ আপনার সব দিকেই আমরা মানে আন্তরিকতার চেষ্টার দিক থেকে কোনো কমতি নাই। বিকেলে জাতীয় সংসদের চিফ হুইপ এবং হুইপরা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আনসারু ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। শুভেচ্ছা বিনিময়ের পর দেশের শান্তি ও নিরাপত্তা এবং জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নতুন সরকারের 8 প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের 2 উপদেষ্টাকে বর্তমান দায়িত্বের পাশাপাশি দেওয়া হয়েছে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান দপ্তর ও দায়িত্ব পুনর্বণ্টন করেন। এর মাধ্যমে প্রতিমন্ত্রীদের হাতে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে। প্রতিমন্ত্রীদের মধ্যে মোহাম্মদ শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, হাবিবুর রশিদকে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মোহাম্মদ রাজীব আহসানকে নৌ পরিবহন ও সেতু বিভাগ, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা বিভাগ, ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নুরুল হক নূরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরেক রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রধান দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, নোটিফিকেশনের 60 দিন পর চুক্তি কার্যকর হবে। এদিকে আলোচনাকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বুধবার সকাল থেকেই ব্যস্ত সময় শুরু হয় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকাল 9:15টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তার বৈঠক হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। ব্যবসা বাণিজ্য সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় এসব বৈঠকে। বিকেলে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নির্বাচন এতটা শান্তিপূর্ণ হবে এমন ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের। উৎসবমুখর নির্বাচনের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্টের পক্ষে পল কাপুর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। জানান, কথা হয়েছে বাণিজ্য চুক্তি নিয়ে। রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। তো আমি তাকে বলেছি যে এখন তো 15% আমাদেরকে দিয়ে রেখেছে সেকশন 122 আন্ডারে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে, সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়। অ্যাগ্রিমেন্ট আমরা করে রেখেছিলাম জুলাইয়ের 31 তারিখে এবং 1 তারিখে আমরা 20% পেয়েছিলাম। সুতরাং এটা যে চট করে নির্বাচনের 3 দিন আগে করা হচ্ছে সেটা ঠিক নয়। দ্বিতীয়ত, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিলেন এবং তারাও এতে সম্মতি দিয়েছিলেন। সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানান। এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। বৈধ কাগজপত্রহীনদের যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা ইন্দো প্যাসিফিক কৌশল পুনর্বিবেচনা করার কথা আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ কোনো জোটে যোগ দেবে না বলেও জানানো হয়েছে। যে এগ্রিমেন্টটা হয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত তাদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। রিপোর্ট ফজলে রাব্বির। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার সকালে প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর পরিদর্শনে আসেন সালাউদ্দিন আহমদ। সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। জানান, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী সংকল্পবদ্ধ আছে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই যাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেইভাবে রেসপন্সিবিলিটির সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে সেই ডিপার্টমেন্ট পরিচালিত করবে। তারা সেই সংকল্প আজকে প্রকাশ করেছে। সারা দেশের অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শীঘ্রই অভিযানে নামার কথাও জানান তিনি। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, যেটা এয়ারপোর্ট রোড থেকে শুরু করে এই ভিআইপি রোড হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা ভিআইপি রুট হিসেবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, গত 17 বছর অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা বানিয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। এই সকল মুক্তিযোদ্ধা তালিকা যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী আরও জানান, দেশের যেসব স্থানে 71-এ মুখোমুখি যুদ্ধ হয়েছে সেই সব স্থানে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ। তাই স্থানীয় মানুষ জানেই না ঠিক কী ঘটেছিল ওই সব এলাকায়। এসব এলাকা চিহ্নিত করে সংরক্ষণের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। রাজধানী মগবাজার এলাকায় মুক্তিযুদ্ধ কাউন্সিল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, বেগম খালেদা জিয়াই মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। কোনো রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহারের মাধ্যমে বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির ধারা চালু করতে চায়, কিন্তু বিএনপি তা হতে দেবে না, জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, এই সরকার দলীয় আধিপত্য কিংবা দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় না। বলেন, যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে চায় তার দল। যে কোনো সমস্যার সমাধান আইন ও বিধিবিধানের মাধ্যমে হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে প্রতিশোধ কিংবা প্রতিহিংসা মেটাতে নয়, বরং বিএনপিকে সরকার গঠনের মধ্য দিয়ে জনগণ দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক কাঠামো ও সংস্কৃতি তৈরির জন্য। সভায় বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি উপস্থিত ছিলেন। দলীয় আধিপত্য মুক্ত আজকের এই নির্বাচিত সরকার দলীয় সরকার বা দলীয় আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না, এবং যে কোনো অপরাধকে জবাবদিহিতার আওতায় আনতে বাধ্য করব। কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। একই সঙ্গে কোনো অপরাধের বিচারের দায়িত্ব আইনগত কর্তৃপক্ষের বাইরে কাউকে আমরা গ্রহণ করতে দেব না। পুরান ঢাকার ধোলাইখাল রোড থেকে সব অবৈধ দখল উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ইশরাক হোসেন পুরান ঢাকার ধোলাইখাল থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কের চলমান কাজ পরিদর্শন করেন। এই সময় সিটি কর্পোরেশনের পুরান ঢাকা উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা উন্নয়ন কাজ সম্পর্কে অবগত করেন তাকে। প্রকল্পটির কাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতার সমস্যা কমবে বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পুরান ঢাকার যানজট নিয়ন্ত্রণের বিষয়েও তদারকি করছেন তিনি। ধোলাইখাল সড়কে থাকা সকল অবৈধ দখল উচ্ছেদ করে শিগগিরই পুরো সড়ককে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রতিমন্ত্রী। সরকারের যে পলিসি যেটি রয়েছে, যে কোনো অবৈধ স্থাপনা, সেটা ফুটপাত এবং রাস্তা, সেগুলোকে দখল মুক্ত করে যানবাহন এবং জনসাধারণের চলাচলের জন্য উপযোগী করে তোলা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা অনেকখানে ধোলাইখাল রাস্তা দিয়ে যদি আপনারা যান, আপনারা আমার সাথে গিয়েছিলেন, দেখেছেন যে প্রায় অলমোস্ট কোনো জায়গায় আপ টু 40%, 50% অথবা তার চাইতেও বেশি রাস্তা কিন্তু দখল হয়ে গিয়েছে, এবং সেখানে কোনো জায়গায় অলমোস্ট স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। এই জিনিসগুলো আমরা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে অফিস কক্ষে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বিভাগীয় কর্মচারী ফজলুর রহমান। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে ইবির প্রক্টোরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় পরে সেখান থেকে তাদের 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিক্ষক আসমা সাদিয়া রুনার। এ ঘটনায় গুরুতর আহত ওই কর্মচারী ফজলুর রহমানের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কি কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে ইবি কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি বলে জানান প্রক্টর শাহিনুজ্জামান। চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছরের শিশু ইরা হত্যার ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। সকালে জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশু ইরার পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। শিশুটির মা বাবাকে সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। মঙ্গলবার সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত সহায়তায় কুমিরা কাজীপাড়া এলাকা থেকে আসামি বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। গত রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন এবং ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকায় ছুরিকাঘাতে শ্বাসটালি কাটা অবস্থায় উদ্ধার করা হয় শিশু ইরাকে।
চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মৃত্যু হয় শিশু ইরার। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখ। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইমা আরফিনের আদালতে জবানবন্দি দেয় আসামি বাবু। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় মঙ্গলবার কাজীপাড়া এলাকা থেকে বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পুলিশকে জানায় পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটায় সে। মানুষের সেবা করাই সরকারের মূল লক্ষ্য। চিকিৎসা খাতের উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। রাজধানী মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন হলে মেডিকেল এবং ডেন্টাল কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন মন্ত্রী। বলেন, এখনই দেশের উন্নয়নের আদর্শ সময়। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ভরসা রেখেছে, এখন এই ভরসার প্রতিদান দেওয়ার সময়। ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এজেডএম জাহিদ হোসেন। এই সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বলেছেন, চিকিৎসা খাতেও উন্নয়নে কোনো সংগঠন বা ব্যক্তি এগিয়ে এলে তা গ্রহণ করা হবে। নানা আলোচনার মধ্যে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব উপস্থাপন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, তার 2 ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে রয়েছে 9,78,556 টাকা। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের 2টি অ্যাকাউন্ট, বাবার 5টি অ্যাকাউন্ট, মায়ের 1টি ও স্ত্রীর 1টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উপস্থাপন করেছেন। নিজের হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, বর্তমানে সোনালী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রয়েছে 9,930 টাকা। 16 মাস উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতা স্যালারি অ্যাকাউন্টে এসেছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে রয়েছে 9,78,626 টাকা। রমজান এলেই বদলে যায় রাজধানীর কারণ বাজারের চিত্র। ইফতারের আগে শেষ মুহূর্তে কেনাকাটায় সরগরম হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। নানা রকম ভাজা পোড়ার অস্থায়ী বাজারের পাশাপাশি ভিড় থাকে এখানকার ফলের দোকানকে ঘিরেও। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রমজানে যেন নতুন রূপ নেয় রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত কারণ বাজারের। ঢাকার অন্যান্য জায়গার মতোই রমরমা হয়ে ওঠে ইফতারের সময়। বড় বড় কড়াইয়ে ভাজা হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি। ভাজার পর থরে থরে সাজানো হচ্ছে ট্রেতে। প্রতিদিন বিকেল 3টার পর থেকেই এখানকার ইফতারের দোকানগুলো জমে উঠতে শুরু করে। অফিস ফেরত কর্মজীবী থেকে শুরু করে অনেকেই ইফতার কিনতে ভিড় করছেন। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় অনেক পণ্যের দাম বেড়েছে। ইফতারের মান নিয়েও অভিযোগ কারো কারো। যেভাবে পণ্যের দাম বেশি, সেখানে মান রক্ষা করে যেভাবে ইফতার তৈরি করা হয়, সেটা আসলে আমাদের জন্য কতটুকু স্বাস্থ্যকর, এটা হচ্ছে প্রশ্নের বিষয়। তা আমি প্রত্যাশা রাখবো ভোক্তা অধিকার যে দপ্তরটা আছে, তারা যেন সেটা মেনটেন করার জন্য বাজার তদারকি করে। এলাকা থেকে তাই কিনলে দাম বেশি পড়ে, আর দাম বেশি হবে কথাটা মানে এই জায়গায় বেশি, যে এই জায়গায় যে একেবারে কম সে ধরনের কোনো কথা না। একটু দাম কম দেখে প্রতিদিন আমি কারণ বাজার আসি, কেনাকাটা করে। মহল্লার মানুষ আছে, বাজারের মানুষ আছে, বাজার ব্যবসায়ী আছে। আগের রমজান থেকে একটু কম, যে যেরকম যারা না নির্বাচন মাসের রোজার আগে পড়ে গেছে, তো তাই জন্য আর সব ধরনের মানুষই কেনাকাটা করে আমাদের থেকে। ভাজা পোড়ার পাশাপাশি ইফতারের টেবিলে ফলও রাখার চেষ্টা থাকে সবারই। তরমুজ বিক্রেতাদের ঘিরে ক্রেতাদের ভিড় চোখে পড়ে। অন্যান্য ফলের মধ্যে কেউ নিচ্ছেন আঙুর, কলা, পেঁপে। ফলের দাম ঠিক আছে, এটা 240 টাকা, ঠিক আছে। দাম বর্তমানে একটু বেশি, কিন্তু বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। রোজার প্রথমে ছিল 150 ডজন, এখন 120 টাকা ডজন, এখন দাম কমছে। সব মিলিয়ে জমজমাট কারণ বাজারের ইফতার বাজার। খাবারের মান, দাম নিয়ে নানা মত থাকলেও ইফতারের প্লেটে এখানকার ফল, ভাজা পোড়া সবই থাকে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহর আয়োজনে ইফতার মাহফিল হয়েছে সাভারে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি উপস্থিত সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন মাহফিলে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চান তারা। গণ অভ্যুত্থান পরবর্তী ভুলের কথা স্বীকার করে তিনি প্রশাসনকে একদলীয়করণের অভিযোগ তোলেন। সিলেটে আয়োজিত ইফতার মাহফিলে দলটির নেতারা দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান। টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। স্থানীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রউফ। জেলা জামায়াত ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নায়েবি আমির খন্দকার আব্দুর রাজ্জাক। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইফতার মাহফিলে অংশ নেন। পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অনুষ্ঠানে দেশ ও জাতির পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় মোনাজাতে। ইফতার অনুষ্ঠানে ড্যাব বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাক্তার খালিকুজ্জামান দীপু, সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং সেমিস্টার 2026-এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান সহ অতিথিরা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। এ সময় নবীনদের চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। নরসিংদীতে সামাজিক সংগঠন আলোকিত নরসিংদীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে রমজানের শিক্ষা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা গ্রাউন্ড সেভেন শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে হাজার ছাড়ালো প্রাণহানি, সর্বোচ্চ নেতা হলেন খামেনেই ছেলে মোস্তফা। মাথা নোয়াবে না তার দেশ, ঢাকায় সংবাদ সম্মেলনে ইরানি রাষ্ট্রদূত। ঝুঁকিতে 60 লাখ প্রবাসী, অনিশ্চয়তার রেমিটেন্স প্রবাহ, দেশে যুদ্ধের প্রভাব পড়লেও অসহনীয় হবে না বিদ্যুৎ পরিস্থিতি, আশ্বাস মন্ত্রীর। মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে কৃষি ও পরিবেশ মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশনা। 8 প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন, মন্ত্রণালয়ে পেলেন প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা। নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বিনিয়োগের আশ্বাস পল কাপুরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, প্রধান 2 দলের সঙ্গে আলোচনা করে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। কুষ্টিয়ায় কর্মচারী ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিহত, সীতাকুণ্ডে নিহত শিশু ইরার পরিবারের পাশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।